আসসালামু আলাইকুম। দুপুর 2টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। কাতারে পৌঁছেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, পেলেন লাল গালিচার সংবর্ধনা। বিএনপি বিচার বিভাগের স্বাধীনতায় অটল সালাউদ্দিন। ডিবিতে থাকা সাগররুনি হত্যা মামলার নথি আগুনে পুড়ে গেছে। ওবায়দুল কাদেরের ভাগ্নের রাজধানী থেকে গ্রেফতার। বাংলাদেশে নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইটি পাসপোর্টধারী। ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ। র্যাবের 9 শিক্ষক বরখাস্ত, 1 মাসেও জারি হয়নি নোটিশ। একজন জামায়াতপন্থী ব্যবসায়ী গাড়িটি আমাকে দিয়েছেন হান্নান মাসুদ। বাংলাদেশে ফ্লাইট চালু করতে চায় পাকিস্তানের এয়ারসিয়াল। সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত। ঢাকা সহ 6 বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদী বন্দরের সতর্ক সংকেত। ঘুষ কেলেঙ্কারিতে ফাঁসলেন যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটরের স্ত্রী। বিশ্বজুড়ে সাইবার অপরাধের আশঙ্কা জাতিসংঘ। এবং মার্কিন কংগ্রেস সদস্য, কর্মকর্তা এবং এনজিও প্রধানদের ওপর চীনের নিষেধাজ্ঞা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অংশ নিচ্ছেন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন আর্থনা শীর্ষ সম্মেলন 2025-এ। এই সম্মেলনকে কেন্দ্র করে তিনি বর্তমানে অবস্থান করছেন কাতারের রাজধানী দোহায়। সোমবার স্থানীয় সময় রাত 9:40 তার বহনকারী উড়োজাহাজটি দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই সফরের পেছনে রয়েছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণ, যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। বিএনপি বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে এবং সংবিধান অনুযায়ী বিচার বিভাগের প্রতিটি কার্যক্রম যেন আইনসম্মত ও সাংবিধানিক হয় সে বিষয়ে সতর্ক থাকার ওপর গুরুত্ব আরোপ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির চলমান সংগ্রামের 3য় দিনের শুরুতে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, আজকের বৈঠকে মূলত বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন বিষয়ে আলোচনা হবে। সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহরুন রুনি হত্যা মামলায় ডিবিতে থাকা নথি আগুনে পড়ে গেছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চে একথা জানানো হয়। এদিকে সাংবাদিক দম্পতি সাগর ও রুনি হত্যার ঘটনার করা মামলা তদন্তে আরো 6 মাস সময় দিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাগ্নে আলী হায়দার রতনকে রাজধানীর রমনা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে জনগণ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এরপর রমনা থানার সহায়তায় শ্রীপুর থানা পুলিশ তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন মঙ্গুল। জানা যায়, আলী হায়দার রতনের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার বড়বাড়ি চরগ্রামে। তার পিতার নাম নুরুল ইসলাম। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাগ্নে এবং ওই এলাকার আওয়ামী লীগ নেতা। ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির একজন সংসদ সদস্য। 2017 সালে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, আমি বাংলাদেশি নই, আমি একজন ব্রিটিশ এমপি। তবে সরকারি নথি বলছে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক একজন বাংলাদেশি নাগরিক। তার নামে রয়েছে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও কর শনাক্তকরণ নম্বর। এমনকি তিনি জমা দিয়েছেন আয়কর রিটার্নও। এসব প্রমাণপত্র বলছে তিনি একজন বাংলাদেশি নাগরিক ও ভোটার। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিক সহ শেখ পরিবারের 10 সদস্যের এনআইডি লক করা হয়েছে। ফের ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা 11:30টার পর থেকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে 2 কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। জানা গেছে, গত কয়েকদিন ধরেই সিটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপর হামলার মদদ দেওয়ার অভিযোগে 9 শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। গত 17 মার্চ সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল। তবে সিদ্ধান্তের প্রায় 1 মাস পেরিয়ে গেলেও অভিযুক্ত শিক্ষকদের বরখাস্তের কোনো নোটিশ জারি কিংবা চিঠি দেওয়া হয়নি। এতে শঙ্কায় রয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, 289 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের নোটিশ জারি করলেও শিক্ষকদের ব্যাপারে নিশ্চুপ প্রশাসন। গুঞ্জন উঠেছে, সমঝোতার মাধ্যমে ফের নিজেদের জায়গায় ফিরে আসবেন অভিযুক্ত শিক্ষকেরা। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এবার কার দেয়া গাড়িতে চড়েন সে বিষয়ে মুখ খুললেন।
সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হান্নান মাসুদ বিষয়টি নিয়ে কথা বলেছেন। এ সময় তিনি বলেন, আমি নিজে একটা গাড়ি কিনেছি, এই গাড়ির ব্যাপারে আমি অনেকবার বলেছি। এটা নিয়ে সাংবাদিকরা বিভিন্ন নিউজ করেছেন। গাড়িটা কার সেটা বের করেছেন। এটা একজন ব্যবসায়ীর গাড়ি, যিনি মূলত একজন জামায়াতপন্থী ব্যবসায়ী। ওনার গাড়ি, উনি এটা আমাকে দেন, ভালো জেনেই দেন। ফ্লাই জিন্নাহর পর এবার আরেকটি পাকিস্তানি বেসরকারি বিমান সংস্থা এয়ারসিয়াল বাংলাদেশে ফ্লাইট পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে। পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার তিনি গণমাধ্যমকে বলেন, এয়ারসিয়াল আমাদের কাছে ফ্লাইট চালুর জন্য আবেদন করেছে, আমরা বিষয়টি বিবেচনা করছি। এ বিষয়ে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হুসাইন বলেন, ফ্লাই জিন্নাহ বর্তমানে তাদের বহর সম্প্রসারণের অপেক্ষা রয়েছে, তবে অনুমোদন পেলে এয়ারসিয়াল 2 মাসের মধ্যে ঢাকায় তাদের ফ্লাইট চালু করতে পারে। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছে। বাংলাদেশ সময় সোমবার ভোরে সৌদি আরবের আবহা শহরের মাহেল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসী মোহাম্মদ মিজানুর রহমান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার 6 নম্বর গুপটি পশ্চিম ইউনিয়নের আচ্ছা গ্রামের মৃত এরশাদ মিজির বড় ছেলে। মিজানের এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। নিহতের চাচাতো ভাই মানিক হোসেন মৃত্যুর বিষয়টি ইউএনবিকে নিশ্চিত করেন। মানিক সৌদি আরবে নিহত মিজানের কাছেই থাকেন। ঢাকা সহ দেশের 6 বিভাগে আগামী 24 ঘন্টায় বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই অবস্থায় আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। স্বামীকে ঘুষ নিতে সহায়তা করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর মেনেন্ডেজের স্ত্রী নাদিন মেনেন্ডেজ। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। এতে বলা হয়, রাজনৈতিক সুবিধা দেওয়ার বিনিময়ে স্বামীকে ঘুষ নিতে সহায়তা করেছিলেন নাদিন। এর দায়ে সোমবার তাকে দোষী সাব্যস্ত করেছে নিউ ইয়র্ক সিটির আদালত। নাদিনকে ঘুষ, ন্যায় বিচারে বাধা এবং ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। মামলার নথিতে নগদ $10 মিলিয়ন সোনার বার এবং একটি বিলাসবহুল গাড়ি ঘুষ নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। বিশ্বজুড়ে সাইবার স্ক্যাম বা কেলেঙ্কারির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই স্ক্যাম ছড়াতে পারে আফ্রিকা এবং ইউরোপে। সোমবার জাতিসংঘ একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, এশিয়ায় একটি কয়েক বিলিয়ন ডলারের স্ক্যাম সিন্ডিকেট গড়ে উঠেছে। রীতিমতো পরিকল্পনা করে তারা সাইবার অপরাধ সংগঠিত করছে। গোটা এশিয়া জুড়ে এই চক্র সক্রিয়। এবার তারা আফ্রিকা, ইউরোপ এবং আমেরিকাতেও জাল বিস্তারের চেষ্টা চালাচ্ছে। জাতিসংঘের রিপোর্টে বলা হচ্ছে, এই অপরাধ চক্রে জোড়া হচ্ছে বিপুল পরিমাণ পাচার হওয়া ব্যক্তিদের, যাদের বাধ্য করা হচ্ছে সাইবার অপরাধের সঙ্গে যুক্ত হতে। চীনা ও হংকং এর কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞার জেরে এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান, সরকারি কর্মকর্তা ও কিছু বেসরকারি সংস্থার প্রধানদের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, হংকং সম্পর্কিত বিষয়ে জঘন্য আচরণ করা কিছু মার্কিন কংগ্রেস সদস্য, সরকারি কর্মকর্তা এবং এনজিওর প্রধানদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গুও জিয়াকুন এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি যেভাবে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে তা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। আমাদের পরবর্তী রাত 10টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।